নমস্কার, জিও আড্ডা চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা ভূগোল বিষয়ের প্রথম মডেল পেপারটা সলভ করব। চলো দেখে নিই। প্রথম মডেল পেপার AC-19। প্রথমে এমসিকিউ কোশ্চেনগুলোতে রয়েছে 21টা রয়েছে। প্রথম কোশ্চেন, চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? এখানে হয়ে যাবে কি না হেলিকটাইট। যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তা হয়ে যাবে আরোহণ প্রক্রিয়া, প্লাবনভূমি আরোহণ প্রক্রিয়া। যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলা হয় কি না টম্বল। একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে। এই উক্তিটি কার না উইলিয়াম মরিস ডেভিস। পরের কোশ্চেন, মালভূমির খাড়া ঢালে যে জলনির্গমন প্রণালী গড়ে ওঠে তা এখানে হয়ে যাবে কি না সমান্তরাল জলনির্গমন প্রণালী। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ এখানে যেগুলো রয়েছে তার মধ্যে হয়ে যাবে পর্জল মৃত্তিকা। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ এখানে এনপিকের মধ্যে যদি থাকে সেগুলো যেমন নাইট্রোজেন রয়েছে এখানে। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয় বলা হয়েছে? এটা হয়ে যাবে কি না অক্সিজেন। হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় সেটা কোথায় না ক্যারিবিয়ান সাগর। লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদের শ্রেণীকে কি বলা হয় না হ্যালোফাইট, লবণাম্ব উদ্ভিদ। ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিচিত এখানে যে 4টা অপশান রয়েছে সেটার মধ্যে হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চল। তারপরের কোশ্চেন, একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হয়ে যাবে ভূপাল গ্যাস বিপর্যয়। সোনালী পোশাক কর্মীদের নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হয়ে যাবে কি না অতি নব্য স্তর। সোনালী পোশাক এটা হয়ে যাবে অতি নব্য স্তর বা কুইনারি। ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা কি হয়ে যাবে মাছ। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো এখানে কি হয়ে যাবে না রবার শিল্প। পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হয়ে যাবে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্ষেত্র হয়ে যাবে। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অগ্রণী একটি রাজ্য, এগিয়ে থাকা একটি রাজ্য হয়ে যাবে কি না পশ্চিমবঙ্গ। সুয়েজ খাল যুক্ত করেছে কাকে না সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। জনসংখ্যার বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায়কে কি বলা হয় প্রাক শিল্প বিপ্লব সময়কাল বা পর্যায়। এরপরে রয়েছে ভারতে পরিযান সর্বাধিক ঘটে কোথায় না গ্রাম থেকে শহরে সর্বাধিক পরিব্রাজন বা পরিযান ঘটে থাকে। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক কি না অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক হয়ে যাবে কি না মোট আভ্যন্তরীণ উৎপাদন। এরপরে রয়েছে এসএকিউ কোশ্চেন, 2 দাগের কোশ্চেনগুলো। যেমন কি রয়েছে না পর্যায়ন কাকে বলে। দেখো পর্যায়ন কাকে বলে বা যে ধরনের এখানে কোশ্চেনগুলো রয়েছে তা এতটুকু জায়গার মধ্যে লেখা সম্ভব নয়, তাই আমি তোমাদের সুবিধার জন্য খাতাতে লিখে আমি দেখিয়ে দেবো, তোমরা একটু স্ক্রিনশট করে নেবে। তার আগে আমরা একটু আলোচনা করে নিই এই কোশ্চেনগুলোকে। পর্যায়ন কাকে বলে? কোনো ভূমিরূপ যখন একাধিকবার ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছায় তখন তাকে বলা হবে কিনা পর্যায়ন। অর্থাৎ আমরা বলতে পারি অবরোহণ ও আরোহণের সম্মিলিত রূপ হচ্ছে যে কিনা পর্যায়ন। আর আমরা জানি যে গ্রেড কথাটি কে প্রথম ব্যবহার করেছেন না জিকে গিলবার্ট। আচ্ছা, এরপরে রয়েছে, দেখে নাও তোমরা এই কোশ্চেনটা উত্তরটা এখানে একটু দেখে নাও বা স্ক্রিনশট করে নাও, লিখে নিতে পারো তোমরা। এর পরের কোশ্চেন কি রয়েছে না এরই অথবার কোশ্চেন অন্ধ উপত্যকা রয়েছে। অন্ধ উপত্যকা না কার্স্ট অঞ্চলের উপর দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয় সেই নদী যদি কোনো সিঙ্কহোলে প্রবেশ করে যায় তখন তার গতিপথটা ওই সিঙ্কহোল পর্যন্তই সীমাবদ্ধ থেকে যায়। এই কানাগলির মতো এই উপত্যকাকে কি বলা হবে না অন্ধ উপত্যকা বলা হবে। তখন এই কানাগলির মতো উপত্যকাকে বলা হবে অন্ধ উপত্যকা। দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো এখানে। আচ্ছা, এই পরের দাগের কোশ্চেন রয়েছে টম্বলো কাকে বলে। যখন কোনো দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে তখন তাকে বলা হবে কি না টম্বলো। এটা 2 দাগের কোশ্চেন। দেখো এখানে উদাহরণ এবং ছবি দুটোই করে দেওয়া আছে। যেমন রত্নগিরির বিজয় দুর্গের উত্তরে টম্বলো দেখতে পাওয়া যায় বা গড়ে উঠেছে। এরপরে রয়েছে কিনা ফিওর্ড। তারপরের কোশ্চেন অথবারই কোশ্চেন রয়েছে কিনা ফিওর্ড উপকূল কাকে বলে। না হিমবাহের ক্ষয়কার্যের ফলে সমুদ্রে নিমজ্জিত ইউ আকৃতি বিশিষ্ট উপকূলকেই বলা হচ্ছে ফিওর্ড উপকূল। যেমন কিনা নরওয়ের সোজনে ফিওর্ড যেখানে যেমন দেওয়া রয়েছে হচ্ছে পৃথিবীর বৃহত্তম ফিওর্ডের এটা উদাহরণ।
আচ্ছা, এর পরের কোশ্চেন কি না, পেডিমেন্ট কিভাবে গড়ে ওঠে। দেখো পেডিমেন্ট কিভাবে গড়ে ওঠে, এখানে কোশ্চেনটা রয়েছে। পেডিমেন্ট কাকে বলে এমন কিছু দেওয়া নেই, পেডিমেন্ট কিভাবে গড়ে ওঠে। দেখো ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে, আমরা ডেভিসের ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে কি দেখতে পাই না, পরিণত পর্যায়ে যে ভূমিরূপের যে ঢাল, খাড়া ঢাল দেখতে পাই, সেই খাড়া ঢালের উপরের অংশ এবং খাড়া ঢালের নিচু অংশে যে বাজাদা রয়েছে, সেই বাজারের বাজাদার ঊর্ধ্বাংশ, এই দুটোর অংশের মধ্যবর্তী অংশে কি না বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে ক্ষয় ও সঞ্চয়ের দ্বারা যে অবতল ঢাল বিশিষ্ট ভূমিরূপ গড়ে ওঠে সেটাই হচ্ছে পেডিমেন্ট। তাহলে অবতল ঢাল বিশিষ্ট ভূমিরূপ গড়ে ওঠে সেটা হচ্ছে যে পেডিমেন্ট। তাহলে এখানে কোশ্চেনটা যেভাবে রয়েছে যে পেডিমেন্ট কীভাবে গড়ে ওঠে, কীভাবে, সেটার উত্তর হয়ে যাবে যে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে একসাথে কাজ করলে সেখানে অবতল আকারের পেডিমেন্ট গড়ে ওঠে। এছাড়া পরের কোশ্চেন রয়েছে পূর্ববর্তী নদী। তার পরের কোশ্চেন রয়েছে পূর্ববর্তী নদী। ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে যে সমস্ত নদী প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে পূর্ববর্তী নদী। এখানে কি না সিন্ধু, শতদ্রু তোমরা উদাহরণ হিসাবে লিখতে পারো। তারপরে রয়েছে অঙ্গুরীয় জলনির্গমন প্রণালী। অঙ্গুরীয় জলনির্গমন প্রণালী, এই অঙ্গুরীয় জলনির্গমন প্রণালীটা কেমন না, সাধারণত গম্বুজের মতো বা পাহাড়ের মতো যদি কোনো একটা ভূমিরূপ থাকে, সেখানে সেই ভূমিরূপে কঠিন আর কোমল শিলা যদি পরপর বৃত্তাকারে অবস্থান করে, তাহলে কি হবে না, কোমল শিলাকে সহজেই নদী বা জলধারাগুলো সহজেই ক্ষয় করবে। এই সহজেই ক্ষয় করার ফলে যে বৃত্তাকারে জলনির্গমন প্রণালী গড়ে ওঠে, সেই জলনির্গমন প্রণালীটাকে বলা হবে কি না অঙ্গুরীয় জলনির্গমন প্রণালী। এরপরে রয়েছে কি না হিউমিফিকেশান। দেখে নাও হিউমিফিকেশান মৃত উদ্ভিদ বা প্রাণী দেহগুলো বিয়োজিত হয়ে যে কালো বর্ণের পদার্থের সৃষ্টি করে, জটিল পদার্থ সৃষ্টি করে, আমরা তাকে জানি কি না হিউমাস বলে চিনি। সেই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হবে কি হিউমিফিকেশান। আচ্ছা, এরপরে রয়েছে কি না মৃত্তিকা গ্রথন কাকে বলে। মৃত্তিকার পলি, বালি এবং কাদাকণার আপেক্ষিক অনুপাতকেই বলা হবে কি না মৃত্তিকার গ্রথন। তারপরে উচ্চ তাপযুক্ত উদ্ভিদ, তোমরা পড়েছো মেগাথার্মস জাতীয় উদ্ভিদ, মেগাথার্মস। তাহলে যেসব উদ্ভিদ সারা বছর অধিক উষ্ণতার জন্মায় বা যেসব উদ্ভিদ অধিক উষ্ণতাতেই বেড়ে ওঠে, সেই উদ্ভিদগুলোকেই বলা হচ্ছে না উচ্চ তাপযুক্ত বা মেগাথার্মস জাতীয় উদ্ভিদ। তোমরা আবলুস, মেহগিনি এইগুলোর নাম শুনেছো, এগুলো সব মেগাথার্মস জাতীয় উদ্ভিদ। দেখো এরপরে রয়েছে কি না লা নিনা। লা নিনা আমরা একটা জানি, এটা একটা স্প্যানিশ শব্দ, যার অর্থ হলো কি না লিটল গার্ল বা বলতে পারি যিশুর কন্যা বা ছোট্ট মেয়ে। এই লা নিনাটা কি না এল নিনোর এটা একটা বিপরীত অবস্থা লা নিনা। এল নিনোর বিপরীত অবস্থা হচ্ছে লা নিনা। লা নিনাটা কেমন না প্রশান্ত মহাসাগরে কয়েক বছর অন্তর যে শীতকালে অতি শীতল হামবোল্ট স্রোত প্রবাহিত হয়, সেটাই কি না লা নিনা নামে পরিচিত। এরপরে অথবার কোশ্চিন রয়েছে, এই 7-এর অথবার কোশ্চিন রয়েছে কি না আয়ন বায়ু। কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ুকেই বলা হচ্ছে কি না আয়ন বায়ু। তাহলে অবস্থান কত না 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি নর্থ এবং সাউথ অক্ষাংশে এটা দেখতে পাওয়া যায়। এরপরের রয়েছে দেখো জীব বৈচিত্র্য। 8-এর কোশ্চিনটা কি রয়েছে, 8-এর দাগের কোশ্চিন জীব বৈচিত্র্য। দেখো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে সমস্ত জিন, প্রজাতি এবং বাস্তুতন্ত্রের বৈচিত্র্য এবং সমগ্রতাকেই বলা হচ্ছে কি না জীব বৈচিত্র্য। আচ্ছা, এর পরের কোশ্চেন কি রয়েছে 8-এর দাগের অথবার কোশ্চেন, নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কি নামে অভিহিত করা হয়। এটা হয়ে যাবে কি না নিজস্ব প্রাকৃতিক পরিবেশ, তাই হয়ে যাবে কি না ইনসিটু সংরক্ষণ। এরপরে রয়েছে কি না হড়পা বান কি না সাধারণত মেঘ ভাঙা বৃষ্টির ফলে কোথায় দেখা যায়, পার্বত্য অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টির ফলে পর্বতের ঢাল বেয়ে খুব দ্রুত গতিতে কি হয় না জলরাশি নেমে আসে এবং সামনে যা কিছু থাকে অর্থাৎ অরণ্য, ঘরবাড়ি, গ্রাম যা কিছু থাকে সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায় বা বানের সৃষ্টি করে, যাকে বলা হয় হড়পা বান। এটা পার্বত্য অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টির ফলেও হতে পারে। আবার কি পার্বত্য অঞ্চলের কোনো একটি অবতল অংশে যদি বিশালাকার জলরাশি দীর্ঘদিন ধরে জমা থাকে, তখন কিছুদিন পরে হয়তো কোনো বৃষ্টি নেই কিন্তু জল জমে আছে, সেটা সেই জমে থাকা জল কোনো দুর্বল অংশ পেলে বা ভূমির ঢাল বেয়ে যদি হঠাৎ করে কোনো দুর্বল বা ফাটল অংশ পায়, সেখান থেকে যদি দ্রুতগতিতে নেমে আসে, তখনও কি হয় না এই ধরনের হড়পাবান দেখা যেতে পারে। অর্থাৎ ওই জলটা তাৎক্ষণিক হয়তো বৃষ্টি ঘটেনি, কিন্তু পূর্বে বৃষ্টির জলটা কিনা স্ট্যাক হয়ে বা জমা থাকার জন্য এই হড়পাবানটা দেখা যায়। এটা পার্বত্য অঞ্চলে দেখা যায় এবং খুবই ভয়াবহ। তারপরের কোশ্চেন রয়েছে
বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কি বোঝো? বাজার ভিত্তিক উদ্যান কৃষি, তাহলে যে উন্নত এবং আধুনিক কৃষি ব্যবস্থা আর সাধারণত না কি না বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলা হয়েছে, অর্থাৎ বাজারে বিক্রির উদ্দেশ্যে যে ফুল ফল শাকসবজির চাষ করা হয় তাকেই বলা হবে কি না বাজার ভিত্তিক উদ্যান কৃষি। বাজার ভিত্তিক উদ্যান কৃষি। আচ্ছা, এরপরে রয়েছে কি অথবার কোশ্চেনে আছে আর্দ্র কৃষি কাকে বলে? আর্দ্র কৃষি যেখানে কি জলসেচের সুযোগ সুবিধা কম বা নেই বললেই চলে, সেখানে বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকেই বলা হচ্ছে আর্দ্র কৃষি। আমরা জানি আর্দ্র কৃষি বা বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে সমস্ত চাষবাস করা হয়ে থাকে, যেমন কি না ধান, পাট, চা, কফি এই সমস্ত ফসলের চাষ করা হয়ে থাকে। তারপরে রয়েছে কি না আইসোটিম। আমরা জানি আইসোটিমের ধারণা কে দিয়েছেন? আলফ্রেড ওয়েবার। কি বলেছেন তিনি? না সমান পরিবহন ব্যয়বিন্দুগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যাবে তাকে বলা হবে কি? তাকেই বলা হবে আইসোটিম। সমান পরিবহন ব্যয়বিন্দুগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যাবে তাকে বলা হচ্ছে আইসোটিম। আর যদি এটা আমরা লিখি যে সমান মোট পরিবহন ব্যয়বিন্দুগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যাবে তখন তাকে কি বলা হবে? আইসোডোপেন। এখানে বলেছে আইসোটিম, তাই আমরা সমান পরিবহন ব্যয়বিন্দুগুলিকেই লিখব। আচ্ছা, তারপরে রয়েছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এটা 12 দাগের কোশ্চেন। তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কি না সাধারণভাবে আমরা সহজ ভাষায় যদি বলি ব্যবসা বাণিজ্য, খুচরো বিক্রয়, পাইকারি বিক্রয়, পরিষেবামূলক কাজ, এই সমস্ত কাজকে একত্রেই বলা হবে কি না তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। সাধারণত কি করে না প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর যে কাজ ছিল সেই কাজ থেকে উৎপাদিত দ্রব্যগুলোকে মানুষকে পরিষেবা প্রদান করে। এই সমস্ত প্রথম বা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের সাথে বা সমস্ত স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে মানুষদেরকে পরিষেবা প্রদান করে এই তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। দেখো এখানে লেখা রয়েছে এই স্তরের কাজ প্রথম এবং দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের মধ্যে একটা সংযোগ স্থাপন করে। তারপর 13 কোশ্চেনটা দেখে নাও জলবিন্দু বসতি। এই জলবিন্দু বসতি কোথায় দেখতে পাওয়া যায়? সাধারণত মরু বা মরুপ্রায় অঞ্চলে। কি হয় না সেখানে জলের উৎসের পরিমাণ খুবই কম, সেখানে তাই একটি বা দুটি জলের উৎসকে কেন্দ্র করে যে বৃত্তাকারে বা গোষ্ঠীবদ্ধভাবে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে কি না জলবিন্দু বসতি। সাধারণত মরুভূমি অঞ্চলে মরুদ্যানকে কেন্দ্র করে এই ধরনের বসতিগুলো দেখতে পাওয়া যায়। দেখো এসএকিউ এর শেষের কোশ্চেন 14 কোশ্চেন, পরিকল্পনা অঞ্চল কাকে বলে? পরিকল্পনা অঞ্চল, তাহলে পরিকল্পনা অঞ্চল হলো এমন একটি অঞ্চল যেখানে একটি অঞ্চলকে চিহ্নিত করার মাধ্যমে সেখানে অর্থনৈতিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয় এবং অঞ্চলটির আর্থসামাজিক দিক থেকে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সেই অঞ্চলকে বলা হচ্ছে কি না পরিকল্পনা অঞ্চল। আমরা জানি সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চল, এটা কি না একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং তোমাদের এই তথ্যগুলি যদি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।